প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। চলছে শীত। এই শীতের সময় অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সিওপিডি এই ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়। আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি সিওপিডি নিয়ে। সিওপিডি কেন হয়, এটা রোগ নির্ণয় আমরা কিভাবে করি এবং আদৌ কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা, সিওপিডি ভালো হয় কিনা, এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। বৃহত্তর কুমিল্লার মতলবের ধনারপাড় গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1966 সালের 1 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। দগরপুর প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে মতলবগঞ্জ জেবি পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে স্বাস্থ্য সেবায় সম্পৃক্ত হন। উচ্চশিক্ষায় DDCD ও MD ডিগ্রি অর্জন করেছেন তিনি। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে চাকরি জীবনের শুভ সূচনা করেছিলেন। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজেও কর্মরত ছিলেন। বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালকের দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ ও রোগীবান্ধব চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হিসেবে জনমনে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন রোগীবান্ধব এই চিকিৎসক। স্বাস্থ্য সেবায় কাটাতে চান তার জীবন। ডাক্তার দেলোয়ার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে সিওপিডি আসলে কি ধরনের রোগ? আসলে আপনার সিওপিডি বলতে ফুল মিনিং হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীটা বিভিন্ন কারণে সংকুচিত হয়ে যায়, একটু চিকন হয়ে যায়। তখন আমাদের শ্বাস নিতে সাধারণত কষ্ট হয়, একটু হাঁটা যায় না, নামাজ পড়তে যাওয়া যায় না, লোকজন হাঁফিয়ে যায়। তো এই সিওপিডির কারণ অনেক। তার মধ্যে মেইন কারণ হলো স্মোকিং। অন্যান্য কারণের মধ্যে আছে যেমন ধুলাবালি, যেমন যেদিকে স্টোন ক্রাশ হয় সেখান থেকে হতে পারে, ইট ভাঙ্গা যে ধোঁয়া সেগুলোতে হতে পারে, এবং স্পেসিভ স্মোকিংয়ের জন্য হতে পারে। গার্মেন্টসের যে ডাস্ট বের হয় সেটার জন্য এনভায়রনমেন্টাল পলিউশন হয়, সেখানে যারা শ্বাস নিচ্ছে তাদের শ্বাসকষ্ট হতে পারে, তাদের সিওপিডি ডেভেলপ করতে পারে। আর আরেকটি বিষয় আমরা দেখি অ্যাজমা, সেটাও তো অনেক সময় শ্বাসকষ্টজনিত রোগ। অ্যাজমা এবং সিওপিডি একই ধরনের। আসলে আমরা বুঝবো কি করে যে কোনটা অ্যাজমা, কোনটা সিওপিডি? সিওপিডি ছোটকাল থেকে বাচ্চা বয়সে ইউজুয়ালি আরম্ভ হয়, এবং এটা অ্যাজমাটা, এবং এটাকে আমরা বলি এপিসোডিক অ্যাটাক। কিছুদিন পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে ভোগে, তারপর আপনি অনেকটা রিলিফ পায়, তারপর আবার কিছুদিন পরে আবার শ্বাসকষ্ট আরম্ভ হয়। এটাকে বলি আমরা এপিসোডিক অ্যাটাক। মাঝখানে একটা ইন্টারভেল থাকে যেখানে সাধারণত শ্বাসকষ্ট থাকে না। কিন্তু সিওপিডি হলো এটা একটা ক্রনিক ডিজিজ, এবং একবার সিওপিডি আরম্ভ হলে সে সাধারণত সারা বৎসরই কিছু না কিছু তার শ্বাসকষ্ট থাকে। বিভিন্ন সময় তার এক্সাজারবেশন হয়, যেমন সিজন চেঞ্জ হওয়ার জন্য। গ্রীষ্ম থেকে যখন শীত আসে তখন, অথবা শীত থেকে যখন আমার গ্রীষ্ম আসে, এই সিজনগুলোতে সাধারণত তাদের শ্বাসকষ্ট হয়। এই দুইটা হিস্ট্রিতে আমরা অনেকটা ডিফারেন্সিয়েট করতে পারি। বয়সের এবং সেক্সের, ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো ভেরিয়েশন আছে কি? অবশ্যই ভেরিয়েশন আছে। তো আমি স্মোকিংয়ের কথা বলতেছিলাম, যেটা যে স্মোকিং ইজ দ্য মেইন কালফিট ফর সিওপিডি। একজন পেশেন্ট যদি ডেইলি 20টা সিগারেট খায়, তাহলে এক বছরে যে সিগারেটগুলো খায় সেটাকে আমরা ধরি 1 প্যাক ইয়ার। তো একজন লোকের সিওপিডি ডেভেলপ করতে অ্যাটলিস্ট 10 প্যাক ইয়ার সিগারেট খেতে হয়। তার মানে ডেইলি 20টা করে 10 বছর খেতে হয়। সেই হিসাবে আমরা সাধারণত দেখি যে একজন পেশেন্টের সিওপিডি ডেভেলপ করতে বয়স হয়ে যায় প্রায় 40। কেননা 30 বছরে সে যদি ধরে, অথবা 25 বছরে সে যদি ধরে, তাহলে খেতে খেতে তার 40 বছর বয়সে ডেভেলপ করে। এই এজ ডিফারেন্সটা যেমন অ্যাজমাতে সাধারণত ছোটোকাল থেকে আরম্ভ হয়, কিন্তু সিওপিডিতে ইউজুয়ালি আফটার দ্য এজ অফ 40। যেটা অ্যাজমা সাধারণত শীত মৌসুমে প্রকোপ বাড়ে, কোনো ডাস্ট অ্যালার্জি সেগুলোতে গেলে বাড়ে, কোনো অ্যালার্জেন, এক এক পেশেন্টের অ্যালার্জি আসলে এক এক রকম। কারো ঠান্ডাতে হয়, কারো ধুলাবালিতে হয়, কারো ফুলের রেণুতে হয়, কারো বাসা যে ঝাড়ু দেয় সেই ঝাড়ুর থেকে এটা হয়। কিন্তু সিওপিডিতে একটু শ্বাসকষ্ট বাড়তে পারে, কিন্তু দিস ইজ নট দ্য মেইন কজ অফ সিওপিডি। তো মেল রেশিও ফিমেল রেশিওর মধ্যে সাধারণত দেখা যাচ্ছে স্মোক ছেলেরা বেশি করে, কাজেই ছেলেদের বেশি হয়, আর অ্যাজমা সাধারণত ফিমেলদের বেশি হয়।
তবে হ্যাঁ, ফিমেলদের অ্যাজমা হবে, সিওপিডি হবে না তা কিন্তু না। যারা ওই যে গ্রামে রান্না করে ফুয়েল দিয়ে, লাকড়ি চুলায় রান্না করে, ওসব গোবর হ্যাঁ করে, তবে প্যাসিভ স্মোকিং যেটা, আমি সিগারেট খাচ্ছি, উনার পাশে বসে রয়েছে, এটা কন্টিনিউয়াস বসে থাকলে ওনারও কিন্তু সিওপিডি ডেভেলপ করতে পারে। সে খাচ্ছে না, অন্যরা খাচ্ছে, কিন্তু সেটা ইফেক্ট পড়তেছে তার উপরে। তো সাধারণত দেখা যায় সিওপিডি মেলদের বেশি হয়, অ্যাজমা ফিমেলদের বেশি হয়। স্যার, এই যে এখন কিন্তু আর মেল ফিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু মেয়েরাও কিন্তু আমরা দেখি যে স্মোকিং এর দিকে আস্তে আস্তে কিন্তু সংখ্যা কিন্তু বাড়ছে, এটাও কিন্তু একটা অ্যালার্মিং মেয়েদের সিওপিডি হওয়ার পিছনে। এটা অফকোর্স, এটা কিন্তু আসলে অ্যালার্মিং। মানে আমরা যদি সিওপিডি প্রিভেন্ট করতে চাই তাহলে স্টপ স্মোকিং, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টপ স্মোকিং। সেকেন্ড, আমরা তো কিছু ধুলাবালি এগুলাতে আমরা বলি এগুলো অ্যাভয়েড করার জন্য। নেক্সট হচ্ছে মেডিকেশন। কিন্তু সিগারেট যদি স্টপ না করে সিওপিডি আসলে কখনোই ভালো হবে না এবং পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারবে না। ইনভেস্টিগেশন প্রোফাইলে মানে আপনারা যখন রোগটা নির্ণয় করতে চান তার অ্যাজমা হয়েছে না সিওপিডি হয়েছে, তখন আপনারা আসলে কি কি পদ্ধতি অবলম্বন করেন, কিভাবে আপনারা কনফার্ম করেন? দুটা জিনিস, একটা হচ্ছে কনফার্ম করা, একটা অ্যাজাম্পশন করা। আমরা সাধারণত যদি সিওপিডি পেশেন্ট বা অ্যাজমা পেশেন্ট একটা এক্সরে দেই, এক্সরেতে সিওপিডি এবং অ্যাজমার মধ্যে অনেক ডিফারেন্স। অ্যাজমাতে সাধারণত নর্মাল এক্সরে থাকে, তো এক্সরে সাধারণত সিওপিডিতে অনেক ফাইন্ডিংস থাকে। আমরা বলি যে টিবিউলার হার্ট বলি, ওয়াইডেন ইন্টারকোস্টাল স্পেস বলি, লো ফ্লেট ডায়াফ্রাম বলি, এগুলো আসলে মেডিকেল টার্ম, এগুলো সাধারণত সাধারণ লোকদের জন্য একটু টাফই বোঝা। তো আমরা এক্সরে দেখলে এক্সাম করতে পারি। আপনি স্যার এক্সরেতে আপনি সিওপিডিতে চেঞ্জ পাবেন, কিন্তু অ্যাজমাতে নরমাল থাকে, ইউজুয়ালি নরমাল থাকে। নেক্সট হচ্ছে কনফার্মেশন। কনফার্মেশনের জন্য সাধারণত আমরা একটা পরীক্ষা করি, এটাকে বলে স্পাইরোমেট্রি, অথবা অন্য ক্ষেত্রে বলে যে লাং ফাংশন টেস্ট। এই স্পাইরোমেট্রিতে সাধারণত আমরা একটা ওষুধ দিই, বঙ্কোডাইলেটর দিয়ে দেখি যে এটা রিভার্সিবল অর নট রিভার্সিবল। অ্যাজমা যাদের, তাদের সাধারণত এই বঙ্কোডাইলেটর দিলে রিভার্সিবল হয়, আর যাদের সিওপিডি তাদের সাধারণত রিভার্সিবল হয় না। এই দুটা দিয়ে আমরা আসলে ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যাজমার সিওপিডি আমাদের খুব কনফিউশন লাগে যে অ্যাজমা সিওপিডি, মানে বিশেষ করে যারা শুনছেন দর্শকরা, অ্যাজমা সিওপিডি ট্রিটমেন্ট কি একই নাকি ট্রিটমেন্টে কোনো ভেরিয়েশন? না, অবশ্যই ট্রিটমেন্টে ভেরিয়েশন আছে। প্রথম আমরা আসি অ্যাজমাতে। অ্যাজমাতে সাধারণত আমরা বলি যেসব জায়গায় গেলে, যা খেলে অথবা এনভায়রনমেন্টে গেলে শ্বাসকষ্ট হয় সেগুলো অ্যাভয়েড করা। এবং অ্যাজমার এই যদি ইনসাইটিং এজেন্টগুলোকে অ্যাভয়েড করা যায় এবং কিছু মেডিকেশন আছে সেটা যদি আমরা ইউজ করি, তাহলে সাধারণত নর্মাল লাইফ লিড করতে পারে। মেডিকেশনের মধ্যে কিছু আমরা ইনহেলার দিই, কিছু বঙ্কোডাইলেটর দিই, কিছু প্রিভেন্টর ড্রাগ, কিছু ড্রাগ ইউজ করি। আর সিওপিডির ক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট, একটু আগে আমরা বললাম যে যেই ইনসাইটিং ফ্যাক্টর তাকে সিওপিডি করে, দ্যাট মিনস স্মোকিং বা ধুলাবালি, সাদা পাতা, জর্দা, এগুলোকে ফার্স্ট স্টপ করতে হবে। সেকেন্ড হলো আমরা কিছু ভ্যাকসিন দেই, ওদের সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেই, নিউমোকক্কাল ভ্যাকসিন দেই। বয়স 40-এর পরে হয়, সাধারণত 40, 50, 60, 70 হয়, তারা একটু ইমিউনো কম্প্রোমাইজও থাকে। তো সেই জন্য যেমন সেকেন্ডারি ইনফেকশন না হয় সেই জন্য আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন দেই। তারপরে আমরা কিছু বঙ্কোডাইলেটর দেই। এখানে আমরা দুইটার পার্থক্য একটু বুঝতে হবে। অ্যাজমাতে সাধারণত ইনফ্লামেশনটা মেইন প্রবলেম, কাজে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিই, অনেক সময় স্টেরয়েড ইউজ করি। কিন্তু সিওপিডিতে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন ইজ দ্য মেইন প্রবলেম, মানে ন্যারো হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ব্রঙ্কোডাইলেটর ইউজ করি। অন্যান্য ক্ষেত্রে যদি ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক ইউজ করি, কিছু স্টেরয়েড অনেক সময় লাগে। আর সিওপিডিটা যদি পেশেন্ট স্মোকিং বা ইনসাইটিং ফ্যাক্টর অ্যাভয়েড না করে, তাহলে দিন দিন কিন্তু প্রোগ্রেসিভ হতে থাকে এবং একটা পর্যায়ে এরকম আসে পেশেন্টকে হয়তো আইসিইউতে ভর্তি করতে হয়। এই সিওপিডি পেশেন্ট, সব পেশেন্টের কি হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে? না, অবশ্যই না, সব পেশেন্টের না। আমি তো মনে করি যে 10%-এর বেশি পেশেন্ট ভর্তি হওয়ার কোনো দরকার নাই। যদি পেশেন্ট নিয়মগুলো মানে এবং আমরা যে ওষুধ দেই সেগুলো যদি মেনে চলে, তাহলে কোনোই দরকার নাই। এবং যদি তার ইনসাইটিং ফ্যাক্টরগুলো আমি বারবারই বলতেছি, যদি সে অ্যাভয়েড করে। আর আরেকটি প্রশ্ন হলো যে সিওপিডি হয়ে গেছে, এটা কি রিভার্স করার কোনো সুযোগ আছে, মানে তার সুস্থ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? একটা লোকের যদি ডেইলি 20টা করে সিগারেট খায়, তাহলে তার 10 বছর লাগে সিওপিডি ডেভেলপ করতে। এখন সিওপিডি ডেভেলপ করে গেছে, সে যদি স্মোকিং বন্ধ করে, যেটা 10 বছরে হয়েছে সেটা হয়তো কিছু সময় লাগবে, সেটা হয়তো প্রোগ্রেস হবে না। কিন্তু যেটা একেবারে ইরিভার্সিবল হয়ে গেছে সেটা হয়তো ফেরত আসবে না, কিন্তু সেই ঔষধ নিলে, নিয়ম মানলে সে নর্মাল লাইফ লিড করতে পারবে। সিওপিডি রোগী চিকিৎসা নিচ্ছে না ঠিক মতো, কি কি কমপ্লিকেশন হতে পারে, কি হতে পারে? হ্যাঁ, সিওপিডি রোগী যদি চিকিৎসা না নেয়, তাহলে যতই দিন যাবে ততই সে খারাপ হবে।
আমি বলছি যে সাধারণত ওল্ড এজ এগুলো হয়, ওল্ড এজে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজও থাকে এবং সেই ক্ষেত্রে একটা পর্যায়ে এরকম আসে যে বলে আমি বাথরুমে যেতে পারি না, বাথরুম থেকে আসতে পারি না, আমি হাঁপিয়ে যাই, গোসল করতে পারি না, হাঁপিয়ে যাই। সেই সব ক্ষেত্রে যদি পেশেন্টদের আরেকজনের অ্যাসিস্ট্যান্ট লাগে এবং দেখা যায় স্যাচুরেশন আমরা দেখি, স্যাচুরেশন যদি সাধারণত 90 নিচে নেমে যায় তাইলে আমাদের সাধারণত আইসিইউতে ভর্তি হতে লাগতে পারে। কিন্তু যদি সে ওষুধ নেয়, নিয়ম মানে, তাহলে আইসিইউ ইজ নট ম্যান্ডেটরি। সিওপিডি থেকে হার্টে ধরার কোনো সম্ভাবনা আছে কিনা? হার্ট করে কি রক্তটা পাম্প করে লাংসে পাঠায়, লাংস সেটা পিউরিফাই করে আবার হার্টে পাঠায়। এখন যদি তার হার্ট লাংস অসুস্থ থাকে তাহলে তো সে পিউরিফাই ভালো করে করতে পারবে না, এক। সেকেন্ড হলে সেটা ব্যাক প্রেশার যে হার্টের মধ্যে পড়ে, তো তাহলে সেখানে হার্টে অনেক সমস্যা হয়। সেটাকে আমরা বলি সাধারণত রাইট হার্ট ফেলুর বা করপালমোনালি, এবং পালমোনারি হাইপার টেনশনও ডেভেলপ করতে পারে সেটা প্রেশারের জন্য। দেখা যাচ্ছে পায়ে পা ফুলে গেছে, পানি চলে আসে, রুগী বলে যে স্যার আমার তো আগে ছিল না, এরকম আসলে চলে আসছে। তো সেগুলো যদি আনকন্ট্রোল সিওপিডি থাকে তাহলে হার্টও ক্ষতি করে এবং যে সার্কুলেশন যেটা পালমোনারি হাইপার টেনশন সেটা বললাম, করপালমোনালি সেগুলো ডেভেলপ করতে পারে। স্যার আরেকটা বিষয় আছে, যেমন ধর আমরা অনেক সময় বলি হার্ট ফেইলিয়ার হয়েছে, এরকম কিছু লাং ফেইলিয়ার বা রেসপিরেটরি ফেইলিয়ার হয় কিনা? রেসপিরেটরি ফেলিওর হয়, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখি। আসলে একটা হলো যে আমাদের রক্তের মধ্যে সাধারণত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটাই থাকে। তো অক্সিজেন যদি ফেইলিওর হয়, সে অক্সিজেনের জন্য কিছু সিমটম ডেভেলপ করে, যেমন পেশেন্ট ইরিটেবল থাকে, অনেক সময় লস অফ কনসাসনেস হয়ে যায়, মেমোরি ফেল করে, ওয়ার্ম এক্সট্রিমিটি থাকে। আর যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় সেই ক্ষেত্রে পেশেন্টদের সাধারণত যে বাউন্ডিং পালস থাকে, ওয়ার্ম হ্যান্ড থাকে এবং ফ্লেপিং টেমর থাকে, মানে হাতটা কাঁপতে থাকে, হাত পা কাঁপতে থাকে, ফ্লেপিং টেমর থাকে। এগুলা দেখলে আমরা বুঝতে পারি সাধারণত রেসপিরেটরি ফেলিওর হয়েছে কিনা। আবার স্যাচুরেশন তো আছেই। সেক্ষেত্রে স্যার রেসপিরেটরি ফেলিওর কয় ধরনের হয়ে থাকে স্যার? টাইপ 1 এন্ড টাইপ 2 সাধারণত আমরা বলি। সিওপিডিতে সাধারণত টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে, টাইপ 1 সাধারণত কার্ডিওজেনিক। আর টাইপ 2 তে আপনি বলছেন যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আপনারা বলছেন যে টাইপ 2 রেসপিরেটরি, তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হয়? আচ্ছা, তখন ট্রিটমেন্ট প্রোটোকলে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে, তাদের কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে কমাতে হবে, সেই সব ক্ষেত্রে সাধারণত পেশেন্টদের আইসিইউ এইচডিইউতে ভর্তি লাগে। আমরা সাধারণত কয়েক ধরনের মেশিন ব্যবহার করি। ইনিশিয়ালি আমরা বাইপ্যাপ মেশিন ইউজ করি, সেটাতে আমরা কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতে চেষ্টা করি। যদি তাতে না হয় তাহলে কিন্তু ভেন্টিলেটর লাগে, পেশেন্টকে লাইফ সার্ভার লাগে, তাহলে আইসিইউতে ভর্তি লাগে। স্যার এই সিওপিডি যে চেঞ্জটা লাংসের মধ্যে, আপনি বলছেন যে আমরা তো ফুসফুসটা তো হলো যে ব্লাডকে পিউরিফাই করার জন্য, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত ব্লাড যায়, সেখানে অক্সিজেন মিশ্রিত ব্লাডটা হার্টে ফেরত দেয়। এই যে ফুসফুসের যে আর্কিটেকচারটা, এটা আসলে কিভাবে স্মোকিং বা আপনি বলছেন যে অনেক সময় লাকড়ির চুলা অথবা এয়ার পলিউশনে কিভাবে ডিস্ট্রয় হচ্ছে, স্ট্রাকচারটা কীভাবে? আচ্ছা, যখন আমরা শ্বাস নেই বা সিগারেট খাই অথবা যে এই যে লাকড়ির চুলা, সেগুলোতে গ্যাসটা যে বের হয় সেখানে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড থাকে, সালফার থাকে। এগুলা যে আমরা প্রথম লাংসের আর্কিটেকচারটা কি, নোজ, তারপরে নেজোফেরিংস, তারপরে যে ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়, দুইটা লাংসের মধ্যে ঢুকে, তারপর আরও ছোটো ছোটো ব্রাঞ্চ হয় এগুলাতে। ওগুলা যাই আমরা যে অ্যালবুলাই পর্যন্ত যাই, ওখানে যে লাং প্যারেনকাইমা আছে সেগুলো একটা ইনফ্লামেশন করে। তাই ইনফ্লামেশন সাধারণত হয়, রিকভারি হয় বা ভালো হয় সাধারণত ফাইব্রোসিস হয়ে। তো যদি লাং দুইটা আমরা লাং অ্যালভিউলাই বলি, এগুলা এই অ্যালভিউলাই একটা অ্যালভিউলাইতে আরেকটা অ্যালভিউলাই পর্দা দেওয়া সাধারণত সেপারেটেড থাকে। এখন ওই পর্দা যদি ফাইব্রোস হয়ে যায় তাহলে এটা থিকনেস বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সাধারণত গ্যাস এক্সচেঞ্জ ঠিক মতো হয় না, তাহলে সেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুসে ব্লাডে জমা হয় এবং সেইটাই পরে ইফেক্টগুলো করে। স্যার, তা আমরা দেখছি যে আসলে সিওপিডির যে জটিলতাগুলো আপনি বলছেন যে হার্টও ইনভলভ করে এবং রেসপিরেটরি ফেইলার এবং অনেক সময় মৃত্যুর কোলেও ঝরে পড়ে আপনি ভেন্টিলেশন লাইফ সাপোর্টের পর্যন্ত যেতে হয়। তো এটা প্রিভেনশন করতে গেলে আসলে এই পর্যায়ে না যেতে গেলে আমাদের কি করা উচিত? প্রিভেনশন আমি প্রথম বললাম যে স্মোকিং স্টপ করতে হবে, স্টপ করতে হবে, এইটার কোনো বিকল্প নাই। সেকেন্ড হলে কিছু লোকের যেমন গ্রামেগঞ্জে যে বায়োমাস্ক বলি যেগুলো, সেগুলো অ্যাভয়েড করতে হবে। এয়ার পলিউশনে যেখানে স্টোন ক্রাশ হয় বা কি বলে ইটের ভাটা থাকে, সেগুলোতে অনেক ধোঁয়া বের হয়, আপনারা জানেন, দেখেন, ওগুলো অ্যাভয়েড করতে হবে। পেশেন্টের সাধারণত ধুলাবালিতে বের হইলে মাস্ক পরতে হবে। আর যদি একবার হয়েই যায়
তাহলে সেগুলো ওই নিয়মগুলো মানতে হবে যে পেশেন্টের যতটুক মুভ করা দরকার অতটুকুই করবে, বেশি হাঁটতে গেলে সে শ্বাসকষ্ট অনুভব করবে। এবং আমরা বলি যে ওই লিমিটেশন অফ দ্য মুভমেন্ট, যতটুক না গেলে তার শ্বাসকষ্ট হয় না অতটুকু সে করতে পারবে, কিন্তু শ্বাসকষ্ট যতটুকু গেলে তাহলে সেটা এর বেশি সে করতে পারবে না। মানে লাইফস্টাইল মডিফিকেশন, তার পরবর্তী জীবনযাত্রাটা তাকে ওইভাবে একটা শেপের মধ্যে করতে হবে। স্যার আমরা দেখি অনেক সময় আপনার চেস্ট ফিজিওথেরাপির কথা অ্যাডভাইস করেন, তো এই সিওপিডি রোগ প্রিভেনশনে চেস্ট ফিজিওথেরাপির কোনো রোল আছে কিনা? আচ্ছা, চেস্ট ফিজিওথেরাপির রোল অবশ্যই আছে। সাধারণত সিওপিডিতে বারবার ইনফেকশন হয়, আমাদের ওখানে কিছু কফ বা মিউকাস জমা হয় এবং ওই যে আমরা বলি যে স্টিফনেস ডেভেলপ করে। তো এগুলো যদি ডেভেলপ করে তাহলে তার চেস্ট ফিজিওথেরাপি দেখলে তার ভিতরে যে সিক্রেশন আছে সেগুলোও বের হয়ে আসে এবং যে স্টিফনেস আছে সেগুলো অনেকটা রিল্যাক্স হয় এবং পেশেন্ট একটু ভালো ফিল করে। এবং আমরা কিন্তু একটা ব্রিদিং এক্সারসাইজও দিই এখন পেশেন্টদেরকে, এটাকে বলি আমরা 3 বল স্পাইরোমেট্রি বা স্পাইরোমেট্রি বলি। এবং এটাতে সাধারণত 3টা বল থাকে। পেশেন্টকে আমরা প্রথম বলি যে আপনারা এটাতে ফু দিয়ে শ্বাস নেবেন এবং 3টা বলই উঠাতে চেষ্টা করবেন এবং যতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। আবার মেশিনটাকে উল্টে দিই, বলি যে আপনারা ফু দিবেন, ফু দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত 3টা বল উপরে উঠে ততক্ষণ চেষ্টা করবেন এবং উঠলে এটা ধরে রাখতে চেষ্টা করবেন। এটা দিয়ে ফুসফুসের যে ইলাস্টিসিটি সেটা একটু রিল্যাক্স হয়, একটু কমে। সেই জন্য এটা সিওপিডি পেশেন্টকে আমরা সাধারণত অ্যাডভাইস করি এবং দিস ইজ ইফেক্টিভ। রুগীরা আমাদের কাছে আসে, আমরা তাদেরকে ইনহেলার, আপনি বলেছেন যে প্রিভেন্টার এবং রিলিভার এই ধরনের ইনহেলার আমরা দিই, কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে এই রুগীরা ইনহেলার প্রপারলি নিতে পারছে কিনা বা ইনহেলারের টেকনিকটা তার নেওয়া হচ্ছে কিনা, বা উনি নেওয়ার পরে একটা দুটো নেওয়ার পর বন্ধ করে দিচ্ছে, বা কেউ কেউ আপনার যখন প্রেসক্রাইব করেন যে ইনহেলার বলে যে ইনহেলার আমার লাগবে না, নিচ্ছে না, এই বিষয়টা একটু পরিষ্কার। হ্যাঁ, ইনহেলারের টেকনিকটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় করি কি, পেশেন্টের বয়স্ক মানুষ তাকে বলি ইনহেলার নিবেন, সে যদি এইভাবে নেয় তাহলে সাধারণত এই দিকে আসে, ফুসফুস একটু নিচে, ওখানে যায় না। এই জন্য আমরা একটা ডিভাইস বলি ইউজ করতে। এবং ওই যে একটা মিসকনসেপশন আছে, এইটাই শেষ ওষুধ, এটা নিলে আর কোনো ওষুধে ধরা যাবে না এবং এটাতে অভ্যাস হয়ে যাবে, এগুলো কিন্তু আসলে সব মিসকনসেপশন। এবং আমি যখন এইসব বলে তো আমি বলি কোনো ডাক্তার বলছে, না ডাক্তার বলে নাই, আশেপাশের লোকজন বলছে। তো আশেপাশের লোকজন তো অনেক কিছুই বলে, কিন্তু এটা লাগবে, অবশ্যই দরকার এটা। এবং এই ইনহেলারটা আমরা যারা প্রাইভেট প্র্যাকটিসও করি তাদের অ্যাটলিস্ট একজন লোক রাখা দরকার যে এই ইনহেলার নেওয়ার টেকনিক বুঝিয়ে দেবে। যদি লোক নাও থাকে তাহলে নিজে হলেও টেকনিক বুঝিয়ে দিতে হবে, না হয় কিন্তু পেশেন্ট ইফেক্টিভ হবে না, পেশেন্ট ভালো হবে না, পেশেন্ট ভালো থাকবেও না। এবং এটা আমি বলি আমাদের চিকিৎসা ওয়ান অফ দ্য পার্ট। তারপরে যে কিছু বললাম যে মিসকনসেপশন তো আছেই, যেটা মনে করি যে আসলে রোগীদের কাউন্সেলিং করা, নেওয়ার টেকনিক। আবার অনেকে আছে যে নেওয়ার পরে মুখে ঘা হয় বা কিছু কমপ্লিকেশন হয়, তো সেক্ষেত্রে আপনারা নেওয়ার সময় আর কি পরামর্শ দিয়ে থাকেন? সাধারণত 2 ধরনের ইনহেলার আমরা ইউজ করি। একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড থাকে, সেই স্টেরয়েড যদি আমরা নেই ডাইরেক্ট, বিশেষ করে ডাইরেক্ট নিলে মুখে একটু ঘা হয়, ফাঙ্গাল ইনফেকশন হয় এবং পেশেন্ট বলে আমি খেতে পারি না, আমার মুখ জ্বলে, আরও বিভিন্ন কথা বলে। সেই ক্ষেত্রে আমরা বলি আপনি ইনহেলারটা এক হয়েছে যে স্পেশাল দিয়ে নেবেন, সেকেন্ড হয়েছে নেওয়ার পরে আপনারা একটু গড়গড়া করবেন, কুলি করতে হবে। হ্যাঁ, কুলি করলে একটু আবার বুঝে কি যে পানি মুখে নিয়ে ছেড়ে দিলাম, আসলে তা না, গড়গড়া করে তারপরে ফেলে দেওয়া। যদি ওইটা গড়গড়া করার কারণ হলো যে যেগুলা আমাদের লেগে আছে সেগুলো যেন বের হয়ে যায়, সেগুলো যেন ফাঙ্গাল ইনফেকশন করতে না পারে, এটা মাস্ট। যেগুলাতে স্টেরয়েড আছে সেই ইনহেলার নেওয়ার পর অবশ্যই তাকে গড়গড়া করতে হবে। এবং আমি রুগীকে বলি যত লম্বা পারেন শ্বাস নেবেন, জোরে নেওয়ার দরকার নাই এবং তাড়াতাড়ি নেওয়ারও দরকার নাই, যত লম্বা পারেন নেবেন, যত লম্বা পারেন ছাড়বেন। লম্বা নিলে একেবারে ফুসফুসের ভিতরে অ্যালভিউলা পর্যন্ত যায় পৌঁছে। আরেকটা কথা আপনি বলেছিলেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন নেওয়া থাকলে সিওপিডি রোগীদের কমপ্লিকেশন বা এখান থেকে নিউমোনিয়া হওয়ার বা অন্যান্য ইনফেকশন হওয়ার আপনার ঝুঁকিটা অনেক কমে থাকে। সেই জন্য আমার মনে হয় সিওপিডি রোগীদের এই ভ্যাকসিন দুইটা নেওয়া উচিত। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই আজকে আপনার এই অনুষ্ঠান শুনে আমার চ্যানেলের দর্শকদের অনেক কাজে আসবে যারা সিওপিডি রোগে ভুগছে। প্রিয় দর্শক, সিওপিডি একটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটার মূল কারণটা হলো স্মোকিং এবং লাকড়ি চুলার ধোঁয়া, এয়ার পলিউশন। সিওপিডি প্রিভেন্ট করতে হলে প্রথমে স্মোকিং বন্ধ করতে হবে, লাকড়ি চুলা রান্না বন্ধ করতে হবে এবং এয়ার পলিউশনটা নিয়ন্ত্রণ রাখতে হবে। দর্শক, আপনার ফুসফুসের যত্ন নিন, ভালো থাকুন। শুভকামনা সকলের জন্য।